নির্মলবাবু এবং মিতালি দেবীর একমাত্র মেয়ে ছিল টুম্পা। টুম্পা পড়াশোনায় অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল, তবে সে দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না। পড়াশোনায় ভালো হওয়ায় তার জীবনের বড় হওয়ার অনেক স্বপ্ন ছিল। এজন্য যখনই অতনুবাবু এবং সুপ্রিয়া দেবী তার বিয়ের কথা বলতেন, তখন সে বিয়ে করতে রাজি হতো না। এভাবেই অনেক বছর কেটে যায় এবং দেখতে দেখতে টুম্পার বয়স বাড়তে থাকে। এদিকে টুম্পা মেধাবী হওয়া সত্ত্বেও কোনো চাকরি জোগাড় করতে পারছিল না, তাই অতনুবাবু এবং মিতালি দেবী এই নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। এমনই একদিন মিতালি দেবী নির্মলবাবুকে বলেন, আজকেও পাত্রপক্ষ আমাদের মেয়েকে অপছন্দ করে চলে গেল। জানি না কপালে কি লেখা আছে। মেয়েটাকে এত দূর লেখাপড়া শেখালাম যাতে করে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু আমাদের কপাল দেখো, না একটা ভালো চাকরি পেলো আর না কোথাও ভালো জায়গা থেকে ওর বিয়ের সম্বন্ধ এলো। আমার কথা শুনলেই আজ এই পরিস্থিতি হতো না। 5-6 বছর হয়ে গেল, কত করে বললাম মেয়েটার বিয়ে দিয়ে দাও, কিন্তু মা মেয়ে জোর ধরে বসেই রইলো, না ওর চাকরিটা হয়ে যাক। এখন বোঝো ঠেলা। আমি কি জানতাম যে এমন পরিস্থিতি হবে? তখন তো ওর কলেজের প্রফেসর, স্কুল মাস্টার, টিউশন মাস্টার সবাই বলতো ও পাশ করলেই চাকরি পাবে। তাদের কথা শুনে মনে কত আশা ছিল, কিন্তু এখন যে কোনো পথই খুঁজে পাচ্ছি না। তুমি এক কাজ করো না, কাল আর একবার ঘটক মশাইকে ডাকো, একবার অনেকে বুঝিয়ে বলি যদি কোনো উপায় হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এখন অত চিন্তা করো না, ওপরওয়ালা তো আছে, সে না হলে কোনো একটা ব্যবস্থা করেই দেবে। আমি কালকে না হলে ঘটক মশাইকে ডেকে নেব। এখন যাও একটু রেস্ট নিয়ে নাও, সারাদিন যা ধকল গেল। পরের দিন নির্মলবাবু ঘটক মশাইকে ডেকে পাঠান। ঘটক মশাই এসে চা সিঙ্গাড়া ইত্যাদি খেতে খেতে বলেন, শুনুন বৌদি, চেষ্টা আমিও অনেক করছি। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন টুম্পা মার একটা হিল্লে না করে আমি শান্তি পাচ্ছি না। তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। পরশু আমার শ্বশুর বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। শুনেছি ওখানে নাকি ভালো ভালো পরিবাররা বসবাস করে। দেখি ওদিকে না হলে কিছু একটা ব্যবস্থা করেই নেব। ঘটক মশাই, আপনার থেকে তো আমরা কিছুই লুকাইনি। আপনি তো জানেন আমার মেয়ে কত শান্তশিষ্ট, ভদ্র, আর লেখাপড়াতেও কত ভালো। শুধু একটাই সমস্যা, ওর বয়স কিছু বেশি। পড়াশোনা করার জন্য আমরা সেই সময় ওর বিয়েতে জোর দিতে পারিনি। আপনি নিজেদের মতো লোক, আপনি দেখে শুনে একটা ব্যবস্থা করুন না। আমরা না খুবই চিন্তিতের মধ্যে আছি। আর বৌদি বলতে হবে না, আমি সবই জানি। টুম্পা মা খুবই ভালো মেয়ে, এর থেকে কত খারাপ খারাপ সম্বন্ধ বিয়ে দিয়ে দিলাম। আপনি আমার উপর একটু ভরসা রাখুন, আমি 1 মাসের মধ্যে সম্বন্ধ জোগাড় করে দেব। এই বলে মিতালি দেবী এবং নির্মলবাবুকে আশ্বস্ত করে ঘটক মশাই বিদায় নেন। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রায় 1 সপ্তাহ পর ঘটক মশাই তাদের বাড়িতে আসেন এবং উৎফুল্লের সঙ্গে বলেন, বৌদি, ও বৌদি, কোথায় গেলে? আগে রসগোল্লার হাঁড়ি কিনে নিয়ে আসুন, মিষ্টি না খেয়ে উঠছি না। অনেক ভালো একটা খবর আছে। মিতালি দেবী রান্নাঘরে রান্না করছিলেন। তিনি ঘটক মশাইয়ের আওয়াজ শুনে তড়িঘড়ি করে হাত মুছতে মুছতে সেখানে আসেন এবং জিজ্ঞাসা করেন, আরে ঘটক মশাই যে, ভালো আছেন তো? কি খবর বলুন? আপনি তো শ্বশুর বাড়িতে বেশ কয়েকটা দিন কাটিয়ে এলেন দেখছি। আর বলো না, বহু বছর পর ওইদিকে গেলাম। ওরা তো আমাকে আসতেই দিতে চাইছিল না। কোন রকমের বিদায় নিয়ে আজকে ভোরবেলা বাড়িতে এসে পৌঁছলাম। দাদা কোথায়, অফিসে গেছে বুঝি? না না, উনি বাজারে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। ও ওই তো এসে গিয়েছে। নির্মলবাবুকে আসতে দেখে ঘটক মশাই বলেন, আরে নিমাই বাবু, আসুন আসুন, আপনার কথাই জিজ্ঞাসা করছিলাম। বসুন, আপনার সঙ্গে একটু আলোচনা আছে। হ্যাঁ বলো, কি ব্যাপার, কিছু খবর আছে নাকি? আমার শ্বশুর বাড়ি 2 ঘর পর একটা আত্মীয় আছে। ভদ্রলোকের একটাই ছেলে একটাই মেয়ে। ভদ্রলোকের অনেক বড় ব্যবসা, গাড়ি বাড়ি সম্পত্তি প্রচুর। তবে ছেলে ক্লাস 9 অব্দি পড়াশোনা করেছে, এখনো সেই রকম কাজকর্ম কিছু করে না। আমি ওদেরকে আপনার মেয়ের ছবি দেখালাম। ছেলের মা বাবার তো খুব পছন্দ হয়েছে, আশা করি ছেলেরও অপছন্দ হবে না। ছেলে কিছুই করে না, তার উপরে পড়াশোনাও তো সেরকম জানে না। বাবার হাজারও থাকলে ছেলে একটা ছোটখাটো কিছু করলেও তবু লোক সমাজে বলা যেত। রাখো তো তোমার লোক সমাজ। তোমার লোক সমাজ শুধু কথা বলতেই পারে, একটা ভালো সম্বন্ধ খুঁজে দিতে পারে না। কাজের বেলায় কেউ নেই, শুধু কথা বলার সময় সবাই আগিয়ে থাকে। ঘটক মশাই, আপনি ওসব কথা ছাড়ুন। ছেলের বাবা যখন এত বড় বিজনেসম্যান, তাছাড়া বাবা বাদে তো ছেলেই সব সম্পত্তি পাবে। আমি তো সে কথাই বলছিলাম নিমাই বাবু, একমাত্র ছেলে, বাবার গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছুই আছে। আর রইল ওই মেয়ে দুটোর কথা।
ওদের বিয়ে হয়ে গেলে বেশ, আর কোনো সমস্যাই নেই। খুব ভালো, খুব ভালো। আপনি এক কাজ করুন, আজকেই খবর পাঠিয়ে দিন, ওরা যেন বিয়ের কথাবার্তা আগে বাড়ায়। আমার তো এই বিয়েতে কোনো আপত্তি নেই। এদিকে ছেলের বাড়িতে ছেলের দুই বোন রুমা এবং ঝুমা তাদের বাবা অতনুবাবু এবং মা সুপ্রিয়া দেবীকে বলে, আচ্ছা মা, তোমরা সারা শহরে আর মেয়ে খুঁজে পেলে না? শেষ পর্যন্ত এই মেয়েটাকে তোমাদের পছন্দ হয়েছে? একই তো মেয়েটার বয়স কত, তার উপরে মুখে ব্রণ ভর্তি। দিদি তো ঠিকই বলেছে মা, মেয়েটাকে তো আমাদের একটুও পছন্দ হয়নি। তোমরা এই মেয়ের সঙ্গে দাদার বিয়ে দেওয়ার আগে একবার আমাদের মতামত নিলে না? দেখ, বড় বড় কথা বলিস না। তোদের যখন বিয়ে হবে তখন তোদের মতামত নেব। তোদের দাদার বিয়েতে ওর মতামত আর আমাদের মতামতই যথেষ্ট। তাছাড়া মেয়েটা কত শিক্ষিত তোরা তো জানিস। তোর দাদা তো 9 ফেল, আর তার উপরে কিছু করেও না। এতেই যে ওরা রাজি হয়েছে সেটাই অনেক বড় ব্যাপার। তাছাড়া মেয়েটাকে দেখে শুনে মনে হলো মেয়েটা ভালো, বুড়ো বয়সে আমাদের সেবা যত্ন করবে। এমনি এমনি কি আর ওরা রাজি হয়েছে? বাবার সম্পত্তি দেখে তবেই রাজি হয়েছে। হ্যাঁ, এইসব মেয়ে আর তার পরিবারদেরকে আমার ভালো করেই চেনা আছে। তুমি দেখে নিও মা, এই বউ তোমার সেবা যত্ন কোনো মতেই করবে না। বাবা টাকা পয়সা সাবধানে রেখো, দেখবে কোনোদিন সব টাকা পয়সা নিয়ে পগার পার হয়ে যাবে। এই তোরা দুজন কি শুরু করলি বলতো? পরে যা হয় তা দেখা যাবে, এখন এ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পর টুম্পার সঙ্গে রবির বিয়ে হয়ে যায়। বিয়ের পর টুম্পা বাড়ির সমস্ত দায়িত্ব খুব ভালোভাবেই সামলাতে থাকে। তাই কয়েকদিনের মধ্যেই সে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির প্রিয় হয়ে ওঠে। কিন্তু তার দুই ননদ তাকে খুব একটা পছন্দ করতো না এবং তার প্রতিটি কাজে খুঁত বার করত। এমনই একদিন টুম্পার দুই ননদকে দেখতে পাত্রপক্ষ আসে। টুম্পা এক হাতেই সমস্ত কাজ সামলে তারপর তৈরি হয়ে নেয়। সে একটা লাল রঙের শাড়ি পরেছিল। তাকে দেখে রুমা বলে, এ বাবা বৌদি, তুমি এটা কি কালারের শাড়ি পরেছো? একেবারে গাইয়া লাগছে। তুমি এটা পরে ওদের সামনে যাবে নাকি? না 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 না, একদম নয়। আমাদের ফ্যামিলির একটা সুনাম আছে, একটা প্রেস্টিজ রয়েছে। তোমাকে আর তোমার এই শাড়িকে দেখলে ওর সঙ্গে সঙ্গে বিয়ে কেটে দেবে। তুই ঠিক বলেছিস দিদি, ওরা যদি জানতে পারে আমাদের এরকম একটা গাইয়া বৌদি আছে, তাহলে ওরা আমাদের বাড়িতে সম্বন্ধই করবে না। তোদের বৌদি কত কষ্ট করে এত সমস্ত কিছু আয়োজন করলো, আর তাছাড়া এই শাড়িতে তো ওকে বেশ ভালোই মানাচ্ছে। তুমি চুপ করো তো মা, তুমি আর বৌদির গুণগান গেও না। আমরা যখন বলে দিয়েছি ও যেতে পারবে না, তার মানে ও যেতে পারবে না, আর কোনো কথা নয়। আচ্ছা দিদি, তাই হবে। আমি ওদের সামনে যাব না। এ নিয়ে তোমরা শুধু শুধু মাকে বকাবকি করো না। এরপর টুম্পা নিজের ঘরে গিয়ে চুপচাপ বিছানায় বসে পড়ে। এদিকে লোকজনেরা আসে এবং তাদের দুই বোনকেই পাত্রপক্ষের পছন্দ হয়। বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। একদিন সুপ্রিয়া দেবী অতনুবাবুকে বলেন, শুনছো, মেয়েদের বিয়ে তো সামনে এগিয়ে এলো, ওদের কেনাকাটাগুলো এবার শুরু করা যাক। গয়না গাটি জামা কাপড় অনেক কিছুই তো কিনতে হবে, আর যে সমস্ত জিনিস দেওয়ার টেবার আছে সেগুলোও তো কিনতে হবে। এ আবার কি এমন ব্যাপার? ওরা কি পছন্দ সেটা বলুক, আমি লোক পাঠিয়ে আনিয়ে নেব। অতনুবাবুর কথা শুনে রুমা ও ঝুমা দুজনেই চেঁচিয়ে ওঠে এবং বলে, মা বাবা এসব কি কথাবার্তা বলছে? লোক পাঠিয়ে আমাদের জিনিসপত্র আনবে? আমাদের বিয়ে বলে কথা, আমরা যা কিনবো সব ব্র্যান্ডেড জিনিস কিনবো, আর আমরা সবকিছু নিজেরা দেখে শুনেই শপিং করে আনবো। হ্যাঁ মা, আমিও সবকিছু আমার মন পছন্দের নেব। এয়ার কন্ডিশন থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব নেব, আর সবকিছুই যেন ব্র্যান্ডেড হয় বলে দিলাম। আচ্ছা বাবা, তোদের যা পছন্দ যেমন পছন্দ তোরা তাই নিবি। আমাদের যা আছে সবই তো তোদের জন্য বল। তোরা 3 ভাই বোন যাতে কোনো কষ্ট না পাস, আমরা সেজন্যই তো তিল তিল করে এই সাম্রাজ্য গড়ে তুলেছি। তাহলে তোরা কালকেই চল আমার সঙ্গে, তোদের যা কিছু প্রয়োজন আমি কিনে দেব। বৌমাকে ওদের সঙ্গে নিয়ে যেও, ওর জন্য একটু ভালো কিছু কাপড় আর কিছু গয়না কিনে দিও। বিয়ের গয়নাগুলো তো কয়েকবার পরা হয়ে গেছে, এখন ও কিছু ভালো গয়না নিয়ে নেবে। মা, বিয়েটা আমাদের হচ্ছে, বৌদির না। কালকে শুধু আমাদেরই শপিং হবে। তোমার যদি বৌদিকে শপিং করানোর এতই শখ থাকে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেও। বাবা আমাদের সঙ্গে কালকে যাবে। তুই সবসময় এভাবে কেন কথা বলিস বলতো? ও তো এই বাড়িরই একজন সদস্য, ওরও তো এই বাড়ির অধিকার আছে নাকি? এত বড় একটা অনুষ্ঠান হবে আর ওর কোনো কেনাকাটা হবে না? আশ্চর্যের কথা তো, আমি কি একবারে বললাম যে ও কোনো কেনাকাটা করবে না? তোমার যদি এতই দরদ, তাহলে তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেও। কাল শুধু আমাদেরই শপিং হবে, এটা আমি বলে রাখলাম, ব্যাস। টুম্পা রান্নাঘর থেকে সমস্ত কথাবার্তা শুনছিল। তার ননদদের কথাই তার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। আপন মনে সমস্ত কাজ সেরে সবাইকে খেতে দেয়। দেখতে দেখতে কিছুদিন পর টুম্পার দুই ননদের বিয়ে হয়ে যায়। এরপর তারা মাঝে মাঝেই বাবার বাড়িতে আসতে থাকে। বিয়ের পরেও তারা বৌদির উপরে হিংসা করা ছাড়েনি। বিয়ের পর রুমা ও ঝুমা তাদের স্বামী আকাশ ও বিশালের সঙ্গে বাপের বাড়ি আসে। আকাশ এবং বিশাল তাদেরকে সেখানে কিছুদিনের জন্য রেখে বাড়ি ফিরে যায়। সন্ধ্যাবেলা অতনুবাবু সবাইকে বলেন, রুমা, ঝুমা, টুম্পা, তোমরা সবাই তৈরি হয়ে নাও, সামনে নতুন বছর আসছে।
আমরা কোথাও চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। সত্যি বাবা? কি মজা! আমার তো মনে হয় আমরা আবার ছোট হয়ে গেছি। ছোটবেলায় যেমন বাবা আমাদের সবাইকে নিয়ে বেড়াতে যেত, এখন আবারও ঠিক সেরকম নিয়ে যাচ্ছে। বাবা তাহলে রাতের খাবারটা আমরা বাইরেই খেয়ে আসবো। আমি তো অনেকদিন হয়ে গেল আমার ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাইনি। আমরা আজকে ওইদিকে যাবো না মা, বৌমা গার্ডেনটা ঘুরে নি, তাই ওকেও বলেছিলাম সবাই এলে একসঙ্গে ঘুরতে নিয়ে যাবো। লেক গার্ডেন একটা ঘোরার জায়গা? বাবা তুমি আমাদেরকে বৌদির জন্য নিয়ে যাচ্ছ? আমি তো ভাবলাম আমরা এসেছি বলে তুমি আমাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছ। আরে বাবা, এতে এর জন্য ওর জন্য বলে কি আছে, ও তো আমার একটা মেয়ে। তাছাড়া ওদের তো 1 বছর বিয়ে হয়ে গেল, বৌমা তো বাইরে একবারও বের হয়নি। বৌদি বাইরে বেরোয়নি না বেরিয়েছে সে নিয়ে তোমার মাথা ব্যথা কিসের বাবা? ওকে নিয়ে দাদা বেরিয়ে আসুক না, আমরা তো বারণ করছি না, কিন্তু তুমি কেন ওকে নিয়ে বেড়াতে যাবে? তুমি আমাদের বাবা, তুমি আমাদের সঙ্গে যাবে শুধু। এসব কি ধরনের কথা হচ্ছে মা? তোদের তো বিয়ে হয়ে গেছে, তোরা কি ওখানে এরকম আচরণ করিস? তোদের বৌদি তোদের জন্য কত কি করে, তোদেরও তো একটু ওর কথা ভাবা উচিত। আচ্ছা বাবা তুমি সবসময় বৌদিরই সাপোর্ট করো কেন বলো তো? আমরা লেক গার্ডেনে যাব না, চলো না বাবা একটু সাউথ সিটিতে ঘুরে আসি প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে চল, তোরা সবাই তৈরি হয়ে নে, আর তোর মাকেও বল রেডি হতে, আমি ড্রাইভারকে ফোন করে নিচ্ছি। এরপর সবাই মিলে তৈরি হয়ে নেয়। রুমা এবং ঝুমা জিন্স প্যান্ট এবং টপ পরে, অন্যদিকে টুম্পা একটা শাড়ি পরে। টুম্পা ঘর থেকে বেরোনোর পর রুমা এবং ঝুমা তাকে দেখে হাসতে থাকে এবং বলে, এই বোন দেখ তোর বৌদি কি পড়েছে, দেখ দেখ, যেন মনে হচ্ছে আমরা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে বেরিয়েছি। এখানে কি সাউথ সিটি যাওয়া যায়? সত্যি বাবা কোন গাইয়ার পাল্লাই পড়েছি বলতো? একে সঙ্গে করে নিলে তো আমাদেরই মান সম্মান ডুবে যাবে। দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। এই তুমি কি এটা কোনো পাড়ার অনুষ্ঠান বা মেলা ভেবেছো? তোমার চয়েস এরকম কেন বলো তো? কোথায় কি পড়তে হয় কোনো ড্রেসিং সেন্সই নেই তোমার। রুমা এবং ঝুমার কথা শুনে টুম্পার খুবই অপমানিত বোধ হয়। সুপ্রিয়া দেবী ব্যাপারটা বুঝে নিয়ে ঝুমাকে বলেন, শাড়ি পরলেই মানুষ গায়া হয় না, বুঝেছো ঝুমা? বরং তার সম্মানটা আরো বাড়ে। আমরা বাঙালি মেয়ে, আমরা শাড়ি পরবো না তো কে পরবে শুনি? তাছাড়া শাড়ি তোকে খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর মানে? তোমার বৌমাকে তো একদম পরিরানী লাগছে গো। ছাড়ো তো, যার যেমন স্ট্যান্ডার্ড সে তেমনই পড়েছে। আচ্ছা ঝুমা, শাড়ি তো আমিও পরেছি, তাহলে তোরা কি বলতে চাইছিস আমার স্ট্যান্ডার্ডও অনেক নিচে? তোমার বয়স হয়েছে মা, তোমার কথাটা আলাদা। আর সত্যি বলতে কি তুমিও একটু গাইয়াই রয়ে গেছো। তোমার চাল চলন খাওয়া দাওয়া আজও সেই আগের মতোই রয়ে গেল। এত বলে বলেও তোমাকে পাল্টানো গেল না, তাই তো বাবা। ঝুমা খবরদার, তোর অনেক সাহস হয়ে গেছে দেখছি। তোর মুখে কি কোনো কথাই আটকাই না নাকি? তুই আমাকে এভাবে বলছিস? যা, তোরা যেখানে যাবি যা, আমি যাব না আর কোথাও। এই বলে সুপ্রিয়া দেবী প্রচন্ড রেগে নিজের ঘরে চলে যায় এবং দরজা লাগিয়ে দেন। টুম্পা অনেক ডাকাডাকি করে এবং বলে, মা দরজাটা খুলুন না মা, আপনি তো জানেন দিদিরা একটু ওরকমই কথা বলে, ওদের উপরে রাগ করলে কি করে চলবে বলুন? ওরা তো আমাকেও কত কিছু বলে। মা দরজাটা একটু খুলুন না। তোমার যদি ওদের সঙ্গে যেতে ইচ্ছা হয় বৌমা তুমি চলে যাও, আমার স্ট্যান্ডার্ড ওদের সঙ্গে মেলে না, আমি ওদের সঙ্গে যাব না। দয়া করে আমাকে আর এখন বিরক্ত করতে এসো না। সুপ্রিয়া দেবীর কথা শুনে টুম্পা চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর অতনুবাবু আবার ফিরে আসেন এবং সবাইকে বলেন, কই রুমা, ঝুম্পা, টুম্পা, তোরা রেডি হয়ে গেছিস? বাহ বেশ, তা তোদের মা কোথায়? তাকে তো দেখছি না, সে কি এখনো রেডি হয়নি? টুম্পা তুমি গিয়ে তোমার শাশুড়িকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলো তো, দেরি হয়ে গেলে কিন্তু আমি ওকে রেখে চলে যাব। বাবা মা যাবে না বলছে, আর নিজের ঘরেও দরজা দিয়ে বসে রয়েছে। যাবে না মানে? কোথায় যাবে না? তোমার মায়ের ঘুরতে যাওয়ার আগে যে এই নাটকগুলো না আমাকে একদম বিরক্ত লাগে। কেন যাবে না শুনি? টুম্পা কিছু বলতে যাবে কি তার আগেই ঝুমা বলে ওঠে, বাবা তুমি মায়ের কথা ছাড়ো তো, জানো তো মা কেমন। এখন মাকে ডাকতে গেলে আরো বেশি ইমোশনাল ড্রামা করবে। নিজে তো যাবেই না, তারপর আমাদের যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। চলো বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা ও ঠিকই বলেছে, তুমি এবার চলো তো, আমার মুডটাই খারাপ হয়ে গেল। শেষে আমিও যাবো না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তোরা গাড়িতে গিয়ে বস, আমি এটিএম কার্ডটা নিয়ে আসি। রুমা ঝুমার সঙ্গে টুম্পাও গাড়িতে বসে যায়। রুমা ও ঝুমা গাড়িতে উঠে পড়ে এবং বেশ আরাম করেই বসে। টুম্পা উঠতে গেলে তারা টুম্পাকে বলে, এই তুমি কি আমাদের সঙ্গে এখানে উঠবে নাকি? যাও পেছনে গিয়ে ওঠো, এখানে দুজনে বেশি ভালো করে বসে যায় না। আচ্ছা দিদি ঠিক আছে, আমি পেছনেই বসছি। এরপর টুম্পা একা গিয়ে পেছনে বসে পড়ে। কিছুক্ষণ পর অতনুবাবু এসে তাদেরকে এভাবে বসে থাকতে দেখে বলেন, কি হলো টুম্পা, তুমি পিছনে গিয়ে বসেছো কেন? তুমি মিডিলে বসো, এখানে তো অনেক জায়গা আছে। 3 বোনে হো হো করতে করতে কত আনন্দ করতে করতে যাবে, তাই কি না? তুমি পিছনে গিয়ে বসে আছো। বাবা ও ওখানে বসুক না, ও আমাদের সাথে বসতে কমফোর্টেবল ফিল করছে না, তাই ওখানে গিয়ে বসেছে।
এইভাবে একা একা পিছনে বসে গেলে তাহলে আর আনন্দটা কোথায় করতে পারবে। নেমে এসো, এখানে এসে বসো। অতনুবাবুর কথায় বাধ্য হয়ে টুম্পা আবার গাড়ি থেকে নামে এবং রুমা ঝুমার সঙ্গে মাঝখানে সিটে বসে। কিন্তু রুমা ঝুমা খুবই অস্বস্তির সঙ্গে তার সঙ্গে বসে এবং তাকে বসতে মোটেও জায়গা দেয় না। কোনো রকম কষ্ট সৃষ্টি করে টুম্পা গাড়িতে বসে সাউথ সিটি পর্যন্ত যায়। সেখানে গিয়ে নেমে অতনুবাবু তাদেরকে বলেন, চলো ভিতরে চলো। তোমরা কি আগে খাওয়া দাওয়া করে নেবে নাকি না একটু ঘুরে ঘাড়ে নেবে? বাবা আগে একটু ঘুরে নিয়ে চলো না, এখানে মেকআপ আইটেমটা খুব সুন্দর পাওয়া যায়, আমি কয়েকটা মেকআপ কিনবো। আর বাবা আমি কিছু ড্রেস কিনবো এখান থেকে, আর কয়েকটা জুতোও নেবো। আচ্ছা ঠিক আছে, সব হবে। কার কি লাগবে চলো দেখি। এরপর অতনুবাবু তাদেরকে ড্রেসের কাউন্টার, জুতোর কাউন্টার এবং মেকআপের কাউন্টারে নিয়ে যায় এবং তিনজন গিয়ে সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করে দেয়। অতনুবাবু টুম্পাকেও তাদের মতোই দামি দামি জিনিস কিনে দিচ্ছে দেখে রুমা ও ঝুমার খুব রাগ হয়। তারপর তারা সবাই মিলে খাবার খেতে যায়। খাবারের কাউন্টারে গিয়ে অতনুবাবু খাবারের অর্ডার দেন। খাবার আসার পর রুমা ও ঝুমা তাদের প্লেটের খাবার নিয়ে কাঁটা চামচ এবং ছুরি দিয়ে খেতে শুরু করে। এদিকে টুম্পা কাঁটা চামচ এবং ছুরি দিয়ে খেতে জানতো না, তাই সে লজ্জায় পড়ে যায় এবং চুপ করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে অতনুবাবু বলেন, কি হলো টুম্পা মা, তুমি খাচ্ছ না কেন? তোমার কি চাইনিজ খাবার ভালো লাগে না? তোমার জন্য কি অন্য কিছু অর্ডার করব? এখানে কিন্তু ইডলি, ধোসা, মোমো সবকিছুই পাওয়া যায়। কি খাবে বলো? না বাবা, এই খাবারগুলো তো ঠিকই আছে, আসলে আমি তো কাঁটা চামচ দিয়ে খেতে পারি না। বাবা আমি কি হাত দিয়ে খাবারগুলো খাবো? হোয়াট, তুমি হাত দিয়ে এখানে খাবার খাবে? তুমি কি ভেবেছোটা কি? চারিদিকে দেখো লোক ভর্তি, ওরা তোমাকে দেখলে কি বলবে বলো তো? আনকালচার গাইয়া ভূত কোথাকার। ঝুম্পা কি হচ্ছে এটা? তুমি কি বলছো না বলছো সেটা ভেবে দেখেছো? ও হাতে করে খাবে বলছে, তাতে তোমার কি হয়েছে? ও যদি হাতে করে খায়, ফর্মালিটি ফিল না করে, তাতে কি সমস্যা আসে যায়? ও তো তোমার হাতে করে খেতে চাইছে না। মা তুমি হাতে করেই খাও। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমিও হাতে করেই খাবো। এইসব পশ্চিমের খাবারের স্টাইল দেখে দেখে আজকালকার পূর্ববাসী মানুষদের খাবার ধরনই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। অতনুবাবুর কথা শুনে টুম্পা একটু স্বস্তি পায়। এরপর সে এবং অতনুবাবু হাতে করেই খাবার খায়। তাদেরকে এভাবে খেতে দেখে ঝুমা বিড়বিড় করে রুমাকে বলে, এই বাবার কি হলো বলতো? বাবা তো এইসব একদমই পছন্দ করতেন না। এসব নিয়ে বাবা মাকে কতবার কত কথা শুনিয়েছেন, আর এখন দেখ বৌমার বেলায় সব ভুলে গেছে, নিজেও তার মতো করেই খাচ্ছে। সেটাই তো দেখছি, বাবা মাকে পুরো একেবারে হাত করে রেখেছে মেয়েটা। দেখলি না, আজ ওর জন্যই মায়ের সঙ্গে আমাদের ঝামেলা হয়ে গেল, আর ওর জন্যই তো মা আজকে বেড়াতেও এলো না। এরা যে মেয়েটার মধ্যে কি দেখেছে আমার মাথাতেই আসছে না। আমার হাতে যদি সেরকম ক্ষমতা থাকতো না, আমি একে একদিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছাড়, এখন তো আর কিছু করার নেই, আর তাছাড়া আমরা তো ওকে নিয়ে আর থাকতে যাব না, যারা থাকবে তারাই বুঝুক। আজ সকাল থেকেই সুপ্রিয়া দেবীর মনটা খারাপ। মন খারাপের কারণটা টুম্পা বুঝতে পারছে না। সে বেশ কয়েকবার সুপ্রিয়া দেবীর কাছে যায় এবং জিজ্ঞাসা করে, মা আপনি কাল রাত থেকে কিছুই খাননি। আমি জানি দিদিদের ওভাবে কথা বলাটা উচিত হয়নি, কিন্তু আপনি তো নিজেই বলেন যে ওরা ভেবে চিন্তে কথা বলে না, তাহলে কেন আপনি ওদের কথাই মন খারাপ করছেন বলুন তো? আমি ওদের কথাই মন খারাপ করিনি মা, ওরা আমার মেয়ে, ওদের পেটে ধরেছি, কিন্তু আমি ওদেরকে আমার মতো করে মানুষ করতে পারিনি। ওরা এক একটা অহংকারী আর নির্বোধ মানুষ তৈরি হয়েছে, তাই ওদের কথাই আমার কিছুই যায় আসে না। কিন্তু দুঃখ তো আমার অন্য জায়গায়। তাহলে আপনার কি হয়েছে মা? আপনার কি শরীর অসুস্থ লাগছে? আপনি প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে। না, কি আর হবে? আর তাছাড়া যদি কিছু হয়ও তাতে কি আর কার যায় আসে বলো? দিন যেমন হবে রাত আবার হবে, পরিস্থিতি একই থাকবে। আমি হাজার চেষ্টা করলেও সেই পরিস্থিতি ভালো করতে পারবো না রে মা। আপনি কি পরিস্থিতির কথা বলছেন মা? একটু আমাকে খুলে বলুন। আমরা তো সবাই আছি, যে কোনো সমস্যার সমাধান আমরা ঠিক বের করে নেব। আপনি একবার তো বলে দেখুন। সুপ্রিয়া দেবী টুম্পার কথা আর কোনো জবাব দেন না। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে বসে হঠাৎ বলেন, অনেক বেলা হয়ে গেল বোমা, এখন বসে বসে আমার আরো বেশি বিরক্ত লাগছে। চলো তোমার সাথে আমি একটু রান্নাবান্নায় সাহায্য করি। রাতে শুতে যাওয়ার সময় টুম্পা তার স্বামী রবিকে বলে, এই মায়ের কি হয়েছে বলো তো? না আসলে কাল থেকে না মা একদম চুপচাপ হয়ে গেছেন, কারোর সঙ্গে ভালো করে কথা বলছেন না, এমনকি খাওয়া দাওয়াটাও করছেন না। ওনার মধ্যে সবসময় একটা অন্যমনস্ক ভাব দেখছি। আমার না জানো তো এইসব দেখে বড্ড ভয় করছে। ও মায়ের মাঝে মাঝে ওরকম হয়, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। মনে হচ্ছে ঝুম্পা রুমা মাকে পুরাতন কথা নিয়ে খোঁটা দিয়েছে। ওদের স্বভাবটাই ওই রকম, মা যতবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবে আর ওরা ওই জায়গাটা প্রতিবারই আঘাত করে। মায়ের হাবভাব আমার খুব একটা ভালো লাগছে না। মাকে দেখে মনে হচ্ছে মা খুব গভীর কোনো একটা কষ্টের মধ্যে আছেন। উনি তো আমাকে পরিষ্কার করে কিছু বলছেনও না। এই তুমি যাও না গো, একবার মায়ের কি হয়েছে একবার জিজ্ঞাসা করো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো মায়ের মাঝে মাঝে ওই রকম হয়, আর মায়েরই কি দোষ দেব? যার নিজের স্বামী ওই রকম,
তার তো কপালে কষ্ট থাকবেই। ছাড়ো, তুমি ওসব ব্যাপারে ঢুকতে যেও না, মাঝখানে আরো ঝামেলা বাড়বে। মানে তুমি কি বলতে চাইছো? বাবা আবার কি করলেন? এখানে বাবার দোষটা কোথায়? মাকে তো দিদিরাই আনকালচার ব্যাকডেটেড এইসব বলছিল, বাবা তো কই কিছু বলেনি তেমন। আর তুমি এভাবে বললে কেন যে এর মাঝে ঢুকতে চেও না? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছো নাকি? কি আর লুকাতে যাবো, এবারই মেম্বার যখন হয়েছো ধীরে ধীরে সবই জেনে যাবে। শোনো, এবারে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই ব্যাপারটা কি বলো তো? কেউ তো পরিষ্কার করে আমাকে কিছু বলছে না, সবাই যেন হেয়ালের মধ্যে কথা বলছে। তোমরা সত্যি সত্যি কি আমাকে এই বাড়ির মেম্বার বলে মনে করো? যদি তাই হয় তাহলে আজকে আমাকে পরিষ্কার করে সমস্ত ঘটনা খুলে বলো। দেখো টুম্পা, আমার মাথাটা ভীষণ ধরেছে, তুমি একটু চুপ করবে প্লিজ, শান্তি করে ঘুমাতে দাও, আমাকে আর বিরক্ত করো না প্লিজ। রবি এভাবে বললে টুম্পা তাকে আর কোনোই প্রশ্ন করে না। কিছুক্ষণ পর রবি ঘুমিয়ে পড়ে, কিন্তু এদিকে টুম্পার ঘুম ধরে না। সে সারা রাত অস্থিরের মধ্যে কাটায়। পরের দিন সকালে টুম্পা রবি, অতনুবাবু এবং সুপ্রিয়া দেবীকে সকালের ব্রেকফাস্ট খেতে দিচ্ছিল। আজ সুপ্রিয়া দেবীকে দেখে মনে হচ্ছিল তার শরীর ও মন আগে থেকে একটু সুস্থ আছে। তিনি টুম্পাকে বলেন, বৌমা এসো, তুমিও আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করে নাও। আর ওখানে ফ্রিজের মধ্যে জুসের বোতলটা রাখা আছে, ওটাও নিয়ে এসো। টুম্পা ফ্রিজ থেকে জুসের বোতলটা বার করতে যাওয়ার সময় হঠাৎই তার মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তাকে এই অবস্থায় দেখে সবাই তার কাছে ছুটে যায় এবং তার চোখে মুখে জল দিতে থাকে। অতনুবাবুর সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলি ডক্টর সৌরেনকে ফোন করেন। ডক্টরবাবু এসে টুম্পাকে ভালো করে পরীক্ষা করে দেখেন এবং বলেন, অতনুবাবু, একটা গুড নিউজ আছে, আপনি দাদু হতে চলেছেন, আপনার বৌমা প্রেগনেন্ট। আর ইউ শিওর? এ তো খুবই খুশির খবর, কিন্তু ও মনে হচ্ছে খুব দুর্বল আছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এই অবস্থায় মাথা ঘোরাটা স্বাভাবিক, আমার মনে হয় উনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, তাই জন্যই তো ওনার শরীরটা এত দুর্বল। আপনারা ওনার খেয়াল রাখুন আর যথেষ্ট ওনার লক্ষ্য রাখবেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, সে তো অবশ্যই রাখতে হবে, আমাদের বংশধর আসছে বলে কথা, আমরা তো ওর ভালোভাবে খেয়াল রাখবোই রাখবো। এভাবে ডক্টরবাবু সবকিছু বুঝিয়ে ও কিছু ওষুধ লিখে চলে যান। বাড়িতে সবাই এই খবরে খুবই আনন্দিত হয়, বিশেষ করে সুপ্রিয়া দেবী। তিনি আনন্দে নিজের চোখে জল ধরে রাখতে পারছিলেন না। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সুপ্রিয়া দেবী টুম্পার জন্য জুস এবং ব্রেকফাস্টটা নিয়ে আসে এবং বলেন, মা এই নাও, এই ব্রেকফাস্টটা করে নাও, ভালো করে নিজের শরীরের খেয়াল রাখো, সময় মতো ওষুধপত্র সবকিছুই খাও, আর হ্যাঁ বেশি বেশি করে খাবার খাও। আর শোনো, আজকের পর থেকে তুমি আর রান্নাঘরে ঢুকবে না, তোমার যখন যা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি তোমার জন্য তৈরি করে দেব। কিন্তু মা, আপনি একা কিভাবে সমস্ত কাজ করবেন? কদিন থেকেই তো কাজের মাসিটাও আসছে না, আর আপনার শরীরটাও এখন ভালো নেই। কে বললো আমার শরীর ভালো নেই? আমার শরীর মন দুটোই ভালো আছে। তুমি এত ভালো খবর দিয়েছো, সেটা শুনে তো আমি ভালো হয়ে গেছি। মনটা অনেক দিন পর অনেকটা হালকা লাগছে জানো। সুপ্রিয়া দেবীর কথা শুনে টুম্পারও খুব ভালো লাগে। এরপর থেকে সুপ্রিয়া দেবী টুম্পার অনেক খেয়াল রাখতে শুরু করে। তিনি নিজের হাতেই সমস্ত কাজকর্ম করে নিতেন, টুম্পাকে কিছুই করতে দিতেন না। তাকে সময় মতো খাওয়া দাওয়া করানো, ওষুধ দেওয়া, সমস্ত কাজ তিনি নিজে একা হাতেই করতেন। ধীরে ধীরে বাড়ির পরিবেশ অনেক ভালো হতে শুরু হয়। একদিন দুপুরবেলা হঠাৎ তার দুই ননদ এসে হাজির হয়। তখন টুম্পা সোফায় বসে বসে টিভি দেখছিল। তারা ঘরে ঢুকতেই তাদেরকে দেখে টুম্পা বলে, আরে দিদি, আপনারা হঠাৎ এভাবে কোনো খবর দিলেন না যে? তুমি কি এই ঘরের নতুন দারোগা হয়েছে নাকি? আমরা আমাদের বাড়িতে আসবো, তার জন্য তোমাকে খবর দিয়ে পাঠাতে হবে নাকি? আমরা কি এমনিতে এখানে আসতে পারি না? না না, মানে দিদি আমি সেটা বলতে চাইনি, এটা আপনাদের বাড়ি, আপনারা এখানে 100 বার আসবেন, খবর দিয়ে এলে একটু আয়োজন করে রাখতাম, এই আর কি। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। মা কোথায়? মাকে দেখছি না যে, বাড়িতে নেই নাকি? মা রান্নাঘরে আছে, রান্না করছেন মা। আসলে মা মনে হয় বুঝতে পারেননি যে আপনারা এসেছেন, আমি ডেকে দেব। ও বাবা, মা রান্নাঘরে রান্না করছে আর তুমি এখানে মহারানীর মতো পায়ের উপরে পা তুলে বসে বসে টিভি দেখছো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমার মাকে দিয়ে সমস্ত কাজ করতে তোমার লজ্জা করে না? দিদি, আমি তোমাকে বারণ করি কাজ করতে, আমি কাজ করতে যাই, কিন্তু মা আমাকে কিছুতেই কাজ করতে দেন না। মা নিজেই আমাকে এখানে বসে টিভি অন করে দিয়ে চলে গেছেন। কেন, তুমি কি কচি খুকিয়ে নাকি? তোমাকে বসে টিভি অন করে দিয়ে চলে গেল আর তুমি বসে বসে টিভি দেখতে রয়ে গেলে? সত্যি এই বাড়িতে যে কি হচ্ছে না, আসলে বোঝা মুশকিল সব। বাইরে কথাবার্তার আওয়াজ পেয়ে সুপ্রিয়া দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। তিনি তার মেয়েদের কথাবার্তা শোনেন এবং বলেন, কি ব্যাপার, তোরা আসতে না আসতেই আমার বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিলি যে? তোরা কি বাড়িতে ওর সঙ্গে ঝগড়া করতেই আসিস নাকি? তোমার বৌমার কথাবার্তা শুনে এমনিতেই মানুষের কাজ চলে যায়। আর তুমি নিজে রান্না বান্না করছো কেন বলো তো? কাজের মাসি কই? নাকি তোমার বৌমা কাজের মাসিকেও তাড়িয়ে দিয়েছে আর তোমাকে কাজের লোক বানিয়ে ফেলেছে?
এই তোদের মুখে কি কোনো লাগাম নেই না কি রে? যখন যা মুখে আসে তোরা তাই বলে দিস। আমি কাজ করছি, এতে তোদের কি সমস্যা বলতো? তোদের দু বোনের বিয়ের আগে আমি তো একা বাড়ির সমস্ত কাজ করতাম। কাজ করে করে সারাদিন অসুস্থ হয়ে গেলেও তোরা একবারের জন্য আমাকে সাহায্য করতে আসতিস না। আজ আমাকে কাজ করতে দেখে তোদের দরদ যে একদম উতলে পড়ছে। রুমা চুপ করে যা, মাকে এসব বলে কোনো লাভ নেই। দেখছিস না মা তার বৌমার ব্যাপারে কিছু শুনতেই চাইছে না। তবে মা একটা কথা বলি শোনো, তুমি ওর সঙ্গে আমাদের এভাবে তুলনা করছো তো? এই তোরা চুপ কর তো। এমনিতেই মেয়েটার শরীরটা অসুস্থ, কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না, একটু শান্তিতে টিভি দেখতে বসেছিল, তোরা এসে তো তাও গন্ডগোল করে দিলি। কেন মা, ওর কি এমন হয়েছে যে ও খেতে পারে না, ঘুমাতে পারে না? ওসব নাটক বাদ দাও মা, ওসব না অনেক জানা আছে। আর আমরা এসে গন্ডগোল করলাম মানে তুমি কি বলতে চাইছো? আমরা কি আর এই বাড়িতে আসবো না? আসবো না মানে? এটা আমাদের বাবার বাড়ি, আমরা 100 বার আসবো। আজ বাবা আসুক, এই সমস্ত কথার বিচার হবে। চল দিদি, আমরা নিজেদের রুমে যাই। হ্যাঁ সেটাই ভালো, তোরা বরং তোদের নিজেদের ঘরে যা, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। খেয়ে দে ঘরে একটু রেস্ট কর। তোমাকে আর কষ্ট করে খাবার পাঠিয়ে দিতে হবে না, আমরা অনলাইন থেকে খাবার বুক করে নিচ্ছি। এই বলে রুমা এবং ঝুমা তাদের রুমে চলে যায়। এদিকে সুপ্রিয়া দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে রান্না করতে চলে যান। এই ঘটনায় টুম্পার শরীর আবার খারাপ হতে শুরু করে। সে কিছুটা দুঃখিত হয়েই টিভি বন্ধ করে নিচের ঘরে শুতে চলে যায়। সেদিন সারা রাত রুমা এবং ঝুমা তাদের রুম থেকে বেরোয় না। সন্ধ্যাবেলা তারা দুজন আবার বাইরে থেকে খাবার অর্ডার করে এবং টিভি ঘরে বসে বসে টিভি দেখে। এমন সময় রবি বাড়ি ফিরে এসে দেখে রুমা এবং ঝুমা এসেছে। তারা বাইরে অর্ডার দেওয়া খাবার খাচ্ছে। সেটা দেখে রবি মজা করে তাদেরকে বলে, আরে কি ব্যাপার মানিক জোর যে, তোরা আবার বাইরে খাবার খাচ্ছিস কি ব্যাপার? বাড়ির রান্না বুঝি মুখে ধরেনি? ও একদিক থেকে ভালোই হলো, আমাদের খরচাটাও বেঁচে গেল। একই সারাদিন তাদের দুই বোনের মেজাজ খারাপ ছিল। তার উপরে রবির এ ধরনের কথাবার্তা শুনে তাদের রাগ আরো বেড়ে যায়। রুমা গলা চড়িয়ে বলে, আমাদের বলছিস কেন দাদা? ওটা তো বাবার টাকা, আমাদের মতো তুইও তো বাবার টাকাই খাস। নিজের তো রোজগার করার কোনো চিন্তাই নেই, তুই আবার আমাদেরকে বলছিস? খুব বড় বড় কথা বলছিস যে, বিয়ের পর তোদের ভালোই ডানা গজিয়েছে। ও তো সত্যি কথাই বলছে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিস আর ওদের পেছনেই টাকা খরচ করিস। কোথা থেকে আসে এত টাকা? সবই তো বাবার টাকা। তোরা দুই স্বামী স্ত্রী মিলে তো বাবার টাকার উপরে একদম কুণ্ডলি পাকিয়ে বসে আছিস। আর আমরা বাড়িতে এলে তোদের গায়ে যত জ্বালা ধরে। এমন সময় সুপ্রিয়া দেবী সেখানে আসেন এবং বলেন, তোরা আবার কি শুরু করেছিস বলতো? এই তোদের কি হয়েছে বলতো? বাড়িতে যাকেই দেখছিস তার সঙ্গে একদম ঝগড়া করছিস। কি চাস তোরা? আমাদের কি একটু শান্তিতে থাকতে দিবি না? সকালে তো মেয়েটাকে অত কথা শোনালি। এই অবস্থায় মেয়েদেরকে কত সাবধানে থাকতে হয়, ওদেরকে কত স্ট্রেস ফ্রিতে থাকতে হয়। আর তোরা সকাল থেকে এমন করলি মেয়েটা সারাদিন পড়ে পড়ে কান্নাকাটি করছে। কি তোরা টুম্পার সঙ্গে ঝগড়া করেছিস? ও আবার তোদের কি করতে গেল? এত সাদাসিধে মেয়ে 7-5-এও থাকে না। তাছাড়া ও এখন প্রেগনেন্ট, ওর এখন টেনশন দিলে চলে? ও বাবা, তাই তো বলি, কি একদম হয়েছে ম্যাডামের যে মা তার স্বাদের বৌমাকে একদম বসে বসে খাওয়াচ্ছে। এবার বুঝলাম ব্যাপারটা। তা প্রেগনেন্ট হলেই বা এটা কি এমন আহামরি ব্যাপার যে ওকে একদম তুলোতে করে রাখতে হবে? বাবা দাদা, তোর কাণ্ড জ্ঞানখানা তো বেশ ভালোই দেখছি। বউ প্রেগনেন্ট হতে না হতেই মাকে বাড়ির কাজের মাসি বানিয়ে ফেলেছিস। তোর বউ কি কোনো রাজমহল থেকে এসেছে যে ও একটু কাজ করতে পারবে না? সকাল থেকে আমরা দুই বোন এসেছি, এক কাপ চা তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিল না। তাদের দুই বোনের কথা শুনে সুপ্রিয়া দেবী ভীষণ রেগে যান এবং বলেন, ওর নিজের শরীর অসুস্থ আর এখন ও তোদেরকে বসে বসে সেবা করবে? আর তোরা জল খাবার কথা বলছিস? আমি তো নিজে তোদেরকে খাবার পৌঁছে দেবো বললাম, তোরাই তো আমার হাতে রান্না খাবি না বললি। থাক মা, অত কথা শোনার পর আর কারোর খেতে ইচ্ছা হয় নাকি? আর এমনিতেও তোমাদের কারোর সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগছে না। আমরা তো বাবার জন্য এই বাড়িতে আসি। ও ভালো কথা, তাহলে তোরা তোদের বাবার জন্য অপেক্ষা কর। উনি যদি আসেন তাহলে দেখা করবি। তবে মনে হয় না আমার উনি আজ রাতে বাড়ি ফিরবেন বলে, তাই তোদের অপেক্ষা করাটাও বৃথাই হবে। কি বললে? বাবা আজ ফিরবে না? বাবা তোমাকে ফিরবে না বলে গেছে? ওই সকাল থেকে তো তুমি আমাদেরকে কথা বলনি। এতে আর বলার কি আছে? তোরা কি আজ নতুন দেখছিস যে তোর বাবা রাতে ফিরছে না? নাকি সব ভুলে গেছিস? ছেলের বিয়ের পর ওখানে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, কদিন হলো আবার শুরু করেছেন। বৌমা এখনো বুঝতে পারেনি। তবে এসব কি আর চাপা থাকে? এভাবেই সবকিছু চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই ও সবকিছু জানতে পারবে। সুপ্রিয়া দেবীর কথা শুনে ঝুমা মুখ বাঁকিয়ে বলে, বাবা, তোমার বউ কি কোনো মিনিস্টার নাকি যে ওকে নিয়ে তো ভয় পাচ্ছ? আর মা একটা কথা বলে রাখি শোনো, আর যা কিছু হচ্ছে সবকিছুর পেছনে দায়ী হচ্ছে তুমি। তুমি এর জন্য বাবাকে দোষী করতে পারবে না। একদম একদম ঠিক কথা। বাবার মতো একজন হাই ক্লাসের মানুষ, সে সবসময় চাইবে
তার বউ তার মতনই মডার্ন এবং স্মার্ট হোক। তোমার মধ্যে কোন গুণটা আছে শুনি? না তুমি ভালো করে ইংলিশে স্মার্টলি ভাবে কথা বলতে পারো, আর না তোমার ড্রেসিং সেন্স ভালো, আর নাই বা তোমার মধ্যে কোনো স্মার্টনেস আছে। তাই স্বাভাবিকভাবেই বাবা পল্লবী আন্টির প্রতি দুর্বল হয়ে গেছেন। এতে তো আমি বাবার কোনো দোষ দেখতে পাচ্ছি না। বাবা, আবার পল্লবী আন্টির বাড়ি যাচ্ছিস? কই, তুই এই কথা তো আমাদেরকে আগে বলিসনি। টুম্পা কি এ বিষয়ে কিছু জানে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোরা তো তোদের আদর্শ বাবার একেবারে আদর্শ মেয়ে হয়ে উঠেছিস দেখছি। খুবই ভালো। আমার মনে হয় উনি আজ আর ফিরবেন না। এবার তোরা নিজেদের বাড়ি ফিরে যা। উনি যেদিন বাড়িতে থাকবেন তোরা ফোন করে যোগাযোগ করতে আসিস। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আর এমনিতেও এই বাড়িতে তোমাদের সঙ্গে বসে টাইম ওয়েস্ট করার মতো আমার কোনো ইচ্ছা বা সময় কোনোটাই নেই। চল দিদি, আমরা না হয় কাল আসবো। এরপর রুমা এবং ঝুমা তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুপ্রিয়া দেবীও নিঃশব্দে তার ঘরে গিয়ে শুয়ে পড়েন। রবি তার রুমে ঢুকে দেখে যে টুম্পা বিছানার উপরে বসে আছে। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সে খুব চমকে গেছে। রবিকে ঘরের ভিতরে ঢুকতে দেখে সে অবাক চোখে তার দিকে তাকায় এবং বলে, আচ্ছা, তোমরা সবাই মিলে একটু আগে কি নিয়ে আলোচনা করছিলে গো? বাবা কোথায় গেছেন? আর এই পল্লবী আন্টিটাই বা কে? দিদিরা মাকে এটা নিয়ে এত কথা শোনাচ্ছিলেন কেন? তোমরা আমার কাছ থেকে কি লুকাতে চেষ্টা করছো বলো তো? দেখো, আমিও তো এই বাড়ির একজন মেম্বার। প্লিজ আমার থেকে এসব কথা লুকিও না। প্লিজ বলো কি হয়েছে। তাহলে তুমি সবকিছুই শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। তোমরা এত জোরে চিৎকার করে ঝগড়া করছিলে, সেজন্য আমার ঘুম ছেড়ে গেল। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তুমি দয়া করে আমাকে পুরো ঘটনাটা বলো না গো। কি হলো, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। রবি প্রথমে চুপ করে থাকলেও টুম্পার বারবার প্রশ্ন করাতে সে সত্যিটা তাকে বলে ফেলে। মিস পল্লবী অতনুবাবুর এক বন্ধুর শালী। বাবা, কালকে তো তোমার আর মায়ের বিবাহ বার্ষিকী। কালকে একটা পার্টি দিলে হয় না? সবাই মিলে একটু আনন্দও করা যেত। হ্যাঁ বাবা, কালকে আমরা সবাই পার্টি করব। আফটার অল তোমাদের বিয়ে 20 ইয়ার্স পূর্ণ হলো বলে কথা। সেলিব্রেশন তো হবেই। আমি আমার সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। খুব মজা হবে। ছেলে মেয়েদের কথা শুনে সুপ্রিয়া দেবী লজ্জা পেয়ে বলেন, আরে ধুর, বুড়ো হয়ে গেলাম, আবার এখন আবার কিসের সেলিব্রেশন? ওসব থাক বরং। বাড়িতে পুজো হবে, তো দাদু ঠাম্মারা সবাই আসবে। তাদের আশীর্বাদ নেবো, এই অনেক। মা, তুমিও না সবসময় বোরিং কথাবার্তা বলো। আজকাল সবাই তাদের বিবাহ বার্ষিকী কত ধুমধাম করে সেলিব্রেট করে, তুমি জানো সেটা? এখন তো সবাই তাদের বিবাহ বার্ষিকীতেই নতুন করে বিয়ে করে, কত পিকচার তোলে, ভিডিও করে। তোমার শুধু পুজো আর আশীর্বাদ। এমন করে কি মজা করা যায় নাকি? আচ্ছা আচ্ছা বাবা, যা তোদের ইচ্ছা তোরা তাই কর। আমি বাবা এইসবে নেই। আমায় কি করতে হবে বলে দিবি, আমি উপস্থিত থাকবো। সবার কথার মাঝে হঠাৎই অতনুবাবু বলে ওঠেন, মানে আমার একটা কথা বলার আছে। কাল তো আমার সময় হবে না। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আমাকে সেখানেই যেতে হবে। এটা কি ধরনের কথা হলো বাবা? তুমি তো জানো এই দিনটা তোমাদের কাছে কত স্পেশাল। আর তুমি এমন একটা দিনে মিটিং রাখলেই বা কেন? তুমি এত কাজ করো, ওদেরকে বলে মিটিংটা ক্যান্সেল করে দাও না। অন্য কোনো একদিন মিটিং করে দাও। না না, এটা কখনোই সম্ভব না। এই মিটিংটা আমার খুবই আর্জেন্ট, আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। তোরা বঞ্চ চাইলে অন্য কোনো একদিন সেলিব্রেট করে নিবি। কিন্তু বাবা প্লিজ। ছেলে মেয়েদের এরকম আবদারে অতনুবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আমি বললাম না একবার মিটিংটা ক্যান্সেল করা যাবে না, তাও কানে কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? অতনুবাবুর বকা খেয়ে ঝুমা প্রায় কাঁদতেই বসেছিল। পরিস্থিতি সামলে নেওয়ার জন্য সুপ্রিয়া দেবী বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোরা সবাই মিলে তোর বাবাকে এরকম ভাবে বিরক্ত করিস না তো। তোরা একটা ভালো জায়গা খুঁজে বার কর, আমরা সবাই মিলে বেশ কয়েকদিন সেখান থেকে কাটিয়ে আসবো, কেমন? এইভাবে সুপ্রিয়া দেবী তখনকার মতো সবাইকে শান্ত করেন। পরের দিন অতনুবাবু ব্যাগপত্র নিয়ে ভোর ভোর রওনা দেন। সকালে উঠে রুমা ঝুমা খুব আপসেট থাকে। সুপ্রিয়া দেবীর মনও খুব একটা ভালো ছিল না। যতই যাই হোক, প্রতি বছর এই দিনটা খুব ধুমধাম করেই পালন করা হতো। বিয়ের পর এই প্রথম বছর যে তিনি কোনো অনুষ্ঠান ছাড়া এভাবে বাড়িতে কাটাচ্ছেন। সবাইকে এভাবে মনমরা করে থাকতে দেখে রবি বলে, এই রুমা, এদিকে শোন। বাবা মিটিং এ গেছে তো কি হয়েছে? চল আমরাই না হলে একটা প্ল্যান করি। আমরা 3 ভাই বোন আর মাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি, চল। আর এমনিতেও আমাদের ঘুরলে সবারই মুড ভালো হয়ে যাবে, আর ওদিকে মায়ের দিনটাও ভালোভাবে কেটে যাবে। এটা তো এক্সিলেন্ট প্ল্যান। মা কি এতে রাজি হবে? একই বাবা বাড়িতে নেই,
মাকে কে রাজি করাবে? কে রাজি করাবে মানে? আমরা তিনজনে রাজি করাবো। চল মায়ের কাছে গিয়ে কথাটা বলি, কিন্তু এইভাবে বললে হবে না, একটু ড্রামা লাগবে। তুই বরং ঝুমাকে ডেকে নিয়ে আয়, কি করতে হবে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরপর তারা তিন ভাই বোন মিলে কান্নাকাটি করতে করতে সুপ্রিয়া দেবীর কাছে যায়। তাদেরকে এভাবে কান্নাকাটি করতে দেখে সুপ্রিয়া দেবী জিজ্ঞাসা করেন, আরে তোরা তিনজন এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কি তোদের কিছু বলেছে নাকি? হ্যাঁ মা, আমাদের একদম ভালো লাগছে না। আমরা প্রতি বছর তোমাদের বিবাহ বার্ষিকীতে কত আনন্দ করি, কিন্তু এবছরটা খুব বোরিং কাটছে। চলো না মা, আমরা ড্রাইভার কাকুকে গাড়ি নিয়ে আসতে বলি, তারপর আমরা চারজন মিলে কোথাও একটা বেড়াতে যাই, খুব মজা করব। মা তুমি প্লিজ আমাদের কথাটা শোনো, আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে চলো, আমাদের মনটা খুব খারাপ লাগছে আজকে। ছেলে মেয়েদের এই আবদারের কথা শুনে সুপ্রিয়া দেবীর মন গলে যায়। তখন তিনি তাদের সঙ্গে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সবাই মিলে তৈরি হয়ে গাড়ি করে বেড়াতে যায়। তারা সমুদ্র তীরে বেড়াতে গিয়েছিল। কিছুক্ষণ জলে নেমে মজা করে ছোটাছুটি করে। তারপর খিদে লাগলে প্রত্যেকে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা খাবার অর্ডার দিচ্ছিল। ঠিক এমন সময় ঝুমা হঠাৎ একটা দূরের টেবিলে অদনবাবুকে দেখতে পায় এবং সুপ্রিয়া দেবীকে বলে, মা দেখো, ওটা বাবা না? হ্যাঁ বাবাই তো। বাবাটা কার সাথে বসে আছে বলো তো? বাবা তো বলেছিল বাবার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, কিন্তু এখানে তো বাবা বসে বসে মজা করছে। দূরে টেবিলে বসে থাকা অতনুবাবুকে দেখে সুপ্রিয়া দেবী সহ সবাই খুব অবাক হয়। এমন সময় সুপ্রিয়া দেবী রবিকে বলে, এই রবি, তোর বাবাকে একটা ফোন করতো, উনি ফোন তুললে জিজ্ঞাসা কর উনি কোথায় আছেন। কিন্তু মা, বাবা তো আমাদের চোখের সামনে টেবিলটায় বসে আছে, আমি পুরো শিওর ওটা বাবাই আছে। আমিও জানি ওটাই তোর বাবা, কিন্তু আমি এখন যা বলছি তুই তাই কর। তুই ওনাকে ফোন করে জিজ্ঞাসা কর উনি কোথায় আছেন, আর শোন উনি কি উত্তর দেন। তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলবি, মিনিট 10 পর ফোন রাখবি, বুঝেছিস? রবি সুপ্রিয়া দেবীর কথা অনুযায়ী অতনুবাবুকে ফোন করে। এদিকে ফোনের রিং বাজার সঙ্গে সঙ্গে অতনুবাবু পাশে বসে থাকা পল্লবী নামক মেয়েটিকে বলে, এক্সকিউজ মি পল্লবী, আমার একটা ফোন আসছে, আমি এক্ষুনি আসছি, তুমি ততক্ষণ স্যুপটা এনজয় করো। হ্যাঁ নিশ্চয়ই, একটু তাড়াতাড়ি এসো, কিন্তু আমি একা একা বোর ফিল করছি। সে তো অবশ্যই সুইটহার্ট, তুমি একটু ততক্ষণ বসো, আমি কলটা সেরেই আসছি। এই বলে অতনুবাবু সেখান থেকে উঠে চলে যান। এদিকে সুপ্রিয়া দেবী সেই মেয়েটির টেবিলের কাছে যান এবং বলেন, এক্সকিউজ মি, আমি কি এখানে 2 মিনিটের জন্য বসতে পারি? আসলে আমি না কোনো টেবিল পাচ্ছি না বসার জন্য, তাই ম্যানেজার আমাকে ওয়েট করতে বললেন। আশপাশের কোনো টেবিল খালি হলে আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ নিশ্চয়ই, বসুন না, এমনিতেও এখানে দুটো চেয়ার ফাঁকাই আছে, আপনি চাইলে এখানেই কিছুক্ষণ বসতে পারেন। সুপ্রিয়া দেবী বসতে গিয়ে লক্ষ্য করেন টেবিলে একটি কেক রয়েছে। কেকের উপরে হ্যাপি বার্থডে পল্লবী লেখা আছে। কেকটি দেখে তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেন, আপনার নাম নিশ্চয়ই পল্লবী, আজকে কি আপনার জন্মদিন? ও হ্যাঁ, আপনি এই কেকটা দেখে বলছেন তো? আর বলবেন না, এইসব আমার বয়ফ্রেন্ডের পাগলামো। আমি এত করে বারণ করলাম এসব করো না, কিন্তু কিছুতেই শুনলো না। ওর কাছে নাকি আমার বার্থডেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই অফিসের কাজকর্ম সবকিছু বন্ধ রেখে এখানে আমার সঙ্গে সেলিব্রেট করতে এসেছে। কিরকম পাগলামো বলুন তো? পল্লবীর কথাগুলো সুপ্রিয়া দেবীর কানে বোম ফাটার মতো লাগছিল। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্বামী তার সঙ্গে এভাবে প্রতারণা করছে, কিন্তু কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলেন, তাহলে মনে হয় ভদ্রলোক আপনাকে খুবই ভালোবাসেন। কিছু মনে না করলে একটা কথা বলবো? তা আপনাদের সম্পর্কটা কি অনেক দিনের? আরে এতে মনে করার কি আছে, আমাদের সম্পর্ক খুব বেশি দিনের না। ও আসলে আমার জামাইবাবুর ফ্রেন্ড। একটা পার্টিতে আমার সঙ্গে ওর দেখা হয়েছিল, আমাকে দেখেই নাকি ওর আমাকে খুব পছন্দ হয়েছে। তারপর থেকে আমরা প্রায় দেখা করতে থাকি, আর ধীরে ধীরে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আপনি ওনার সঙ্গে সম্পর্ক করার আগে ওনার ব্যাপারে জানতে চাননি? মানে উনি কে, কি করেন, ইত্যাদি ইত্যাদি? আমি ওর ব্যাপারে সবকিছুই মোটামুটি জানি। একটা বড় বিজনেসম্যান, ওর আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্ত্রী নাকি ওর সঙ্গে থাকতে চায় না, তাই ওদের ডিভোর্স হয়ে যায়। তাই নাকি? এসব কি আপনাকে উনি নিজে বলেছেন, না আপনি কারোর মাধ্যমে জানতে পেরেছেন? আপনার জামাইবাবু নিশ্চয়ই আপনাদের সম্পর্কে সবকিছুই জানেন, এসব উনি বলেছেন নাকি? এই জামাইবাবু? না 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 না, ওনাকে তো আমাদের সম্পর্কে কিছু বলাই হয়নি। ও আমাকে বারণ করেছে কাউকে কিছু বলতে, আর এসব কথাও আমাকে নিজেই বলেছে। আপনি একটু বসুন, হ্যাঁ, ও একটা কল অ্যাটেন্ড করতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওর সঙ্গে না হয় আপনার পরিচয় করিয়ে দেব। পল্লবী যখন এভাবেই বলছিল, ঠিক সেই সময় অতনুবাবু সেখানে এসে উপস্থিত হন। তিনি সুপ্রিয়া দেবীকে পল্লবীর পাশে বসে থাকতে দেখে এবং কথা বলতে দেখে ভীষণ চমকে যান। এদিকে সুপ্রিয়া দেবীরও একই অবস্থা, তিনি তো কোনো কথাই বলতে পারছিলেন না। অতনুবাবু নিজেকে সামলে নিয়ে বলেন, কি ব্যাপার, তুমি এখানে
হঠাৎ করে? কেন, তুমি কি মনে করেছিলে আমি এখানে আসতে পারি না? তাহলে এই তোমার অফিসের ইম্পর্টেন্ট মিটিং, যার জন্য তুমি আজ আমাদের বিবাহ বার্ষিকীর দিনেও ছুটি করতে পারলে না। তুমি ওসব কি বলছো? তুমি কি আমাকে ফলো করছো নাকি? বাড়ি যাও এক্ষুনি। তোমার মতো অত নীচ আমি নই। আমি এখানে বাচ্চাদের সঙ্গে এসেছি। যাই হোক, ঈশ্বরের কৃপায় তোমার আসল রূপটা আমার দেখা হলো। এমন সময় পল্লবী অতনুবাবুকে বলে, এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি কে? ওনার সঙ্গে তোমার কি সম্পর্ক? আর তোমরা এভাবে কথা বলছো কেন? দাঁড়াও পল্লবী, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে একে এখান থেকে বিদায় করি। বিদায় করি মানে? এই, আপনি কে বলুন তো? আর আপনি আমার বয়ফ্রেন্ডকে চিনলেনই বা কি করে? এই যে বললেন আপনাদের বিবাহ বার্ষিকী, এসব কি কথা? এর মানেটা কি? এর মানে আপনি আপনার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করুন না। আর আমি কে, আমার থেকে ভালো সেটা আপনাকে উনিই বুঝিয়ে বলতে পারবেন। আপনাকে দেখে তার কচি খুকি মনে হচ্ছে না? সবকিছু না জেনে শুনে একটা বাবার বয়সী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করতে আপনার লজ্জা করে না? এসব আপনি কি বলছেন নাকি? আপনার মাথা ঠিক আছে তো? এমন সময় রবি, রুমা ও ঝুমা সেখানে এসে উপস্থিত হয়। তারা অবাক হয়ে সব কথা শুনছিল। রবি অতনুবাবুকে দেখে বলে, বাবা, তুমি যে এক্ষুনি আমাকে বললে তুমি অফিসে মিটিংয়ে আছো, তুমি তাহলে আমাকে মিথ্যে কথা বললে বাবা? হোয়াট? বাবা? এটা কি তোমার ছেলে? তোমার এত বড় ছেলেও আছে? আমি শুধু একাই না সন্তান না, এই দুজন মেয়েকে দেখছেন, এরাও ওনার মেয়ে। আর আমরা এতদিন ধরে একটা হ্যাপি ফ্যামিলির মতো বসবাস করছিলাম। ও মাই গড! অতনু, তুমি আমাকে এত মিথ্যা কথা বলেছো? তুমি তো বলেছিলে যে তোমার ওয়াইফের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে আর তোমার কোনো সন্তান আছে। এ ব্যাপারে তো তুমি আমাকে কখনোই কিছু বলোনি। দেখো, আমি তোমাকে সবই বুঝিয়ে বলবো। চলো এখন এখান থেকে চলো, সবাই আমাদের দিকেই দেখছে। দেখুক, সবাই দেখুক, তুমি আগে আমার কথার উত্তর দাও, তারপরে আমরা এখান থেকে যাব। এইসব কথাবার্তার মাঝে সুপ্রিয়া দেবী হঠাৎ অসুস্থ হয়ে যান এবং মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। রবি, রুমা ও ঝুমা তাকে ধরাধরি করে গাড়িতে নিয়ে আসে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনার পর অতনুবাবু দুদিন বাড়ি ফেরে না। এদিকে সুপ্রিয়া দেবী কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, কারণ এই শহরে আশ্রয় দেওয়ার মতো কোনো আত্মীয় তাদের ছিল না। আর তার মা বাবা অনেকদিন আগেই মারা গেছেন এবং একমাত্র দাদা তার বিয়ে দিয়ে বিদেশে গিয়ে নিজের সংসার সেটেল করেছে। তিনি আর বোনের খোঁজ খবরও নেন না। এমন অবস্থায় তার এ বাড়িতে মুখ বুজে থাকা ছাড়ার কোনো উপায়ও ছিল না। এদিকে রুমা ও ঝুমা সবকিছুর জন্য তাদের মাকেই দায়ী করতে থাকে। রুমা সুপ্রিয়া দেবীকে বলে, দেখো মা, আমরা জানি বাবা যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু তুমি ভেবে বলো তো বাবা এরকম কেন করেছেন? তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তুমি একজন সাধারণ মহিলা, তোমার মধ্যে কি এমন আছে যে বাবার মতো একজন ধনী ব্যবসায়ী তোমাকে নিয়ে সারা জীবন থাকবে? সত্যি কথা বলতে, কালকে যখন পল্লবী আন্টিকে দেখলাম তখন তো আমি অবাক হয়ে গেছি। উনি কত স্মার্ট, কত মডার্ন। এরকম মেয়ে দেখলে তো সবাই তার প্রেমে পড়ে যাবে। সবকিছু শুনে সুপ্রিয়া দেবী ঝুমাকে এক চড় কষিয়ে বলেন, তোদের মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। তোরা তোদের বাবার মতোই স্বার্থপর আর লোভী। সরে যা, সরে যা আমার চোখের সামনে থেকে। এই ঘটনার পর কয়েকদিন পল্লবীর সঙ্গে অতনুবাবু দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। কিছু কথাই বলে না। টাকার সব থেকে উপরে এ কথা পল্লবীও বুঝতে পারে। সে আবার অতনুবাবুর সঙ্গে আগের মতো সম্পর্ক ঠিক করে নেয় এবং সে অতনুবাবুকে বলে, দেখো, আমি তোমার সঙ্গে ফিরতে আবার রাজি আছি, কিন্তু তোমাকে আমার সঙ্গে একটা প্রমিস করতে হবে। যদি তুমি তোমার প্রমিস রাখো তাহলে আমরা আবার আগের মতো এক হতে পারি। কি করতে হবে বলো ডার্লিং, তোমার জন্য আমি সবই করতে রাজি। তুমি শুধু সবকিছু ভুলে আগের মতো আমাকে খালি অ্যাকসেপ্ট করে নাও। তাহলে আমার কথা শোনো, তোমাকে তোমার ছেলে, মেয়ে, ওয়াইফ সবাইকে ছাড়তে হবে আর আমাকে বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাইছো তেমনই হবে। আমি এখানকার সবচেয়ে বড় শিল্পপতি। এমনিতেই আমার চারপাশে অনেক নাম সুনাম আছে। আমাকে একটু সময় দাও, আমি একটু নিজের মতো করে হ্যান্ডেল করে সবকিছু সমাধান করে নিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে 1 বছর সময় দিচ্ছি। এই 1 বছরের মধ্যেই তোমাকে সবকিছু ঠিকঠাক করে আমি বিয়ে করে নিয়ে যেতে হবে, আর ততদিন তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। পল্লবীর এই শর্ত মেনে অতনুবাবু 1 বছরের মধ্যে তার 3 ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেন। কিন্তু 1 বছর পেরিয়ে যাওয়ার পর পল্লবী তাকে বিয়ের জন্য ফোর্স করতে থাকে। একদিন সকালে অতনুবাবু বাড়ি ফিরে আসেন। তাকে দেখে সুপ্রিয়া দেবী বলেন, তুমি আবার ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? তুমি কি চাও যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? তোমার লজ্জা করে না? বাড়িতে ছেলে, ছেলের বউ সবাই থাকতে তুমি বাইরে গিয়ে দিনের পর দিন কাটিয়ে আসছো। দেখো, তুমি শুধু শুধু আমার সঙ্গে এইভাবে অশান্তি করো না। আমি আগেই বলেছি এই ব্যাপার নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। কেন তুমি এরকম করছো বলো? এই মেয়েটা তোমার টাকা ছাড়ার কিছুই চেনে না। ও তোমাকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়ে ছাড়বে। এভাবেই সুপ্রিয়া দেবী চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকেন।
টুম্পা আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছুই লক্ষ্য করে এবং সে তার রুমের ভিতরে গিয়ে রবিকে বলে, এই যে শুনছো, তুমি বাবাকে প্লিজ বোঝাও না, উনি কেন এরকম করছেন? আমাদের এত সুখের একটা পরিবার এই বাইরের মহিলার জন্য তছনছ হয়ে যাবে। আমি কি করব বলো? বাবাকে এ ব্যাপারে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথা শুনছেই না। তা বলে তো আর আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমি মাকে দিনের পর দিন কষ্ট পেতে দেখেছি। উনি লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করেন। ওনার শরীরটা দেখেছো একবার, কত ভেঙে গেছে। এভাবে চলতে থাকলে উনি আরো অসুস্থ হয়ে যাবেন। তোমাকে কিছু একটা করতেই হবে। ঠিক আছে, বাবা সন্ধ্যার সময় ফিরলে আমি বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। সেদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে অতনুবাবু রবি এবং সুপ্রিয়া দেবীকে ডেকে বলেন, রবি, তোর মায়ের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ডিভোর্সের কাগজপত্র নিয়ে এসেছি। ওকে বলবি এখানে সই করে দিতে, তারপর ও যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। বাবা তুমি এ কি বলছো? তুমি মাকে ডিভোর্স দেবে? কিন্তু মা এই বয়সে কোথায় যাবে? তুমি ছাড়া আর কে আছে বলো? কে কোথায় যাবে না যাবে তার দায়ভার আমি নিয়ে বসে নেই। ও যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। আমি শুধু আমার ডিসিশনটাই শুনিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোরা তিনজনই আমারই সন্তান। এ বাড়িতে তোদেরও অধিকার আছে। তোরা তোদের পরিবার নিয়ে এ বাড়িতেই থাকবি। এক কথা দু কথাই ঝগড়া অনেক বেড়ে যায়। সন্ধ্যাবেলা টুম্পা তার বাবা মার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায় এবং তাদেরকে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে টুম্পার মা বলেন, কিন্তু মা, তুই এখন কি করবি? তোর স্বামী তো কোনো ইনকাম করে না, তোর শ্বশুরের টাকাতেই সংসার চলে। তুই যদি তোর শাশুড়ির সঙ্গে বেরিয়ে যাস, তাহলে তোরা কি করে সংসার চালাবি বলতো? ভাগ্যে যদি রাজ করার না থাকে তাহলে কি করে রাজ করবো বলো তো বাবা? আর তাছাড়া আমার শাশুড়ির কোনো দোষ নেই। সে বেচারি একা একা কি করবে, কোথায় যাবে? রবি তো তার একমাত্র ছেলে, সে ছাড়া ওনাকে আর কেই বা দেখবে বলো? কেন, তার দুটো মেয়ে থাকতে দেখার লোকের অভাব আছে নাকি? মেয়েরা মাকে নিয়ে যাক, মায়ের দেখাশোনা করবে। কে কি করবে না করবে আমি জানি না মা। আমি শুধু এটুকু জানি যে আমার কর্তব্য হচ্ছে আমার শাশুড়িকে দেখাশোনা করা আর তার পাশে থাকা, আর সেটা আমি করবই। এই বলে টুম্পা সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে টুম্পা, রবি এবং সুপ্রিয়া দেবী ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার জন্য তৈরি হয়। তারা যখন বেরোচ্ছিল তখন অতনুবাবু এসে তাদেরকে বলেন, রবি, বৌমা, তোমরা একবার ভালো করে ভেবে নাও। আমার কাছে টাকা আছে, সম্পত্তি আছে। তোরা এই মহিলার জন্য এইভাবে সবকিছু ছেড়ে চলে যাচ্ছিস, একবার ভালো করে ভেবে নে। বাবা, মায়ের কোনো দোষ ছাড়াই আপনি মাকে এত বড় শাস্তি দিলেন? আপনার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, কিন্তু মায়ের কাছে কি আছে? মা কি নিয়ে থাকবে সেটা ভেবে দেখেছেন একবারও? তাহলে তোরা তোর মাকে ছাড়বি না, তাই তো? বাবা, আপনি যখন ওই মহিলাকে ছাড়তে পারবেন না তখন আমরা মাকে কি করে ছাড়ি বলুন তো? অতনুবাবু এ কথার কোনোই জবাব দিতে পারেন না। এরপর টুম্পা ও রবি তাদের মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর টুম্পা, পল্লবী দেবী ও রবি একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। টুম্পা তার বাবার দেওয়া সোনার গয়না বিক্রি করে ও বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং 1 মাসের দোকানের সামগ্রী কেনে। দুপুরে রান্নাবান্নার পর তারা তিনজনে একসঙ্গে খেতে বসে। এমন সময় সুপ্রিয়া দেবী বলেন, এভাবে একদিন আমার সংসার ভেঙে তছনছ হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। যে মানুষটার জন্য আমি সারা জীবন দিয়ে দিলাম, নিজের কথা না ভেবে তার সংসার সাজিয়ে ছেলে মেয়েদের মানুষ করলাম, তো ছোট ছোট প্রয়োজন পূরণ করলাম, আজ তার কাছে আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম। সে এক মুহূর্তে সময় না নিয়ে আমাকে তার জীবন আর বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই বলে সুপ্রিয়া দেবী কান্নাকাটি শুরু করে। তখন রবি বলে, মা তুমি বারবার বাবার কথা মনে করে কেন নিজেকে কষ্ট দাও? বাবা তো আমাদেরকে পর করেই দিয়েছে, সে তো আমাদের কথা ভাবে না। আমরা কেন শুধু শুধু ভেবে কষ্ট পাবো? হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। বাবা আপনার সাথ ছেড়ে দিয়েছেন তো কি হয়েছে? আমরা তো আপনার সঙ্গেই আছি, আমরা তো আপনারই পরিবার, বলুন। সে তো নিশ্চয়ই মা, তোমরা আমার পরিবার। বিশেষ করে তুমি আমার নিজের মেয়ের থেকেও বেশি। আমার নিজের মেয়েরা তো একবারও আমার খোঁজ নিল না। তারা সবকিছু জেনে শুনে একবারের জন্য আমাকে আশ্রয় দেবার কথাও বললো না। মা, আপনি আজকে একটা প্রমিস করুন, আপনি ওদের কথা ভেবে আর কখনোই কষ্ট পাবেন না। আর আজকের পর থেকে দুঃখ কষ্ট যা হবে আমরা সব হাসি মুখে সহ্য করে নেব। কিন্তু মা, তুমি যে এক এক করে তোমার সোনার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছ, এতে করে আমার খুবই খারাপ লাগছে। তাছাড়া এভাবে কতদিনই বা চলবে? জানি না উপরওয়ালা আমাদের ভাগ্যে কি রেখেছেন। মা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। একে আপনার শরীর ভালো নেই, এত চিন্তা আপনার শরীরের জন্য আরো ক্ষতিকর হতে পারে। এভাবে রবি এবং টুম্পা তাকে অনেক সান্ত্বনা দেয়। 2-3 দিন পর টুম্পা সুপ্রিয়া দেবীর কাছে এসে বলে, মা আপনি কোথায়? এই তো মা, কি হয়েছে বলো? তোমাকে দেখে তো খুব আনন্দিত বলে মনে হচ্ছে। দেখুন না মা, একটা স্কুলে আমি চাকরি পেয়ে গেছি, কাল থেকেই আমার জয়েনিং। আরে বাহ, এ তো খুব ভালো কথা।
কিন্তু তুমি এই অবস্থায় চাকরি করতে পারবে তো? হ্যাঁ মা, আমার চাকরি করতে কোনো কষ্ট হবে না। ওই স্কুলের হেডমিস্ট্রেস খুবই ভালো। উনি আমার অবস্থা দেখে বাচ্চা না হওয়া পর্যন্ত খুব অল্পই ক্লাস করতে বলেছেন। তাছাড়া স্কুলে লিফটও আছে, আমার কোনো সমস্যা হবে না। তাহলে তো খুবই ভালো। যাক, চিন্তা একটু দূর হলো। আমার ছেলেটা অনেক চেষ্টা করেছে চাকরি বাকরি খোঁজার। ও যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না মা। মা, আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন বলুন তো? আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক চাকরি করে নিতে পারবো। সুপ্রিয়া দেবী কিছুক্ষণ পর তিনি একটু স্থির হয়ে টুম্পাকে বলেন, চিন্তা তো এখন তোমার জন্যই হয় মা। তুমি গর্ভবতী, এই সময় তোমার ভালো মন্দ খাওয়া উচিত, মন ভালো রাখা উচিত। সেসব না করে তুমি আমার জন্য এখানে এসে উঠেছো। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না মা, একদিন উপরওয়ালা তোমার এই কষ্টের ফল নিশ্চয়ই দেবেন। তুমি খুব সুখী হবে। শাশুড়ির মার কথা শুনে টুম্পার চোখে জল চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে। এভাবেই সুখে দুঃখে তাদের দিন কাটছিল। এদিকে তারা বাড়ি ছাড়ার পরেই অতনুবাবু মল্লিকাকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে আসেন এবং আনন্দের দিন কাটাতে থাকেন। কয়েকদিন পর রুমা ও ঝুমা পল্লবী ও অতনুবাবুর সঙ্গে দেখা করতে তাদের বাড়ি আসে। তাদেরকে দেখে পল্লবী বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? তোমার মা, দাদা, বৌদি তারা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তোমরা এখানে কি করতে এসেছো? পল্লবীর কথা শুনে রুমা ঝুমা একটু থতমত খেয়ে যায়। আসলে তারা ভেবেছিল পল্লবী তাদেরকে দেখে খুব খুশি হবে এবং তাদের আপ্যায়ন করবে, কিন্তু এ ধরনের কথা শুনে তারা অবাক হয়ে যায় এবং রুমা বলে, আন্টি, মা দাদা চলে গেছে তো কি হয়েছে? আমাদের বাবা তো আছেন, আমরা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। ও তাই নাকি? তা তোমরা তোমাদের বাবাকে খুবই ভালোবাসো দেখছি। তার টানটা শুধু বাবার প্রতি না বাবার সম্পত্তির প্রতি রয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? এটা আমাদের বাবার বাড়ি, আমরা এখানে যখন খুশি আসতে পারি। আর তাছাড়া আমরা আপনাকে জবাবদিহি করতে যাবই বা কেন? শোনো, তোমাদের বাবা এখানে নেই, যখন থাকবেন তখন তোমরা এসে কথা বলে নিও। তাছাড়া আমি একটু বাইরে বেরোবো, এখন তোমরা এসো। এইভাবেই পল্লবী তাদের দুই বোনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রুমা ও ঝুমা পল্লবীর ব্যবহারে খুবই অপমানিত বোধ করে। এমন সময় ঝুমা বলে, দিদি, আমরা তো এনাকে খুব ভালো ভাবতাম, কিন্তু এই মহিলা তো খুব ডেঞ্জারাস। আমাদেরকে কেমন তাড়িয়ে দিল দেখলে? হ্যাঁ, সেটাই তো দেখলাম, খুব বেশি সাহস এই মহিলার। আমার বাবার বাড়ি, সম্পত্তিতে তো আমাদের অধিকার আগে। আমি আজকেই বাবার সঙ্গে কথা বলবো আর এই মহিলাকে মজা দেখাবো। এদিকে রুমা ও ঝুমাকে তাড়িয়ে দেওয়ার পর পল্লবী মনে মনে বলে, এই দুটো মেয়ে তো খুবই চালাক। এরা বাবার সম্পত্তির লোভে তাদের মাকে ছেড়ে বাবার সাথ দিয়েছে এবং এই কারণেই এখানে এসেছিল। কিন্তু আমি তো কখনোই এরকম হতে দেব না। এত কষ্ট করে পাওয়া এই বাড়ির সম্পত্তি সবকিছুই মেটার ভোগে আমি তো যেতে দেব না। ওরা কিছু করার আগে আমাকে কিছু না কিছু করতে হবে। যাই হোক করে অতনুর কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে করে নিতে হবে। এরপর সন্ধ্যাবেলা অতনু যখন বাড়ি ফিরে আসে তখন পল্লবী তার ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে ঝুমার নাম্বার ব্লক করে দেয়। এরপর রুমা ও ঝুমা ফোনে তার বাবার সঙ্গে কথা বলতে পারে না। এদিকে একদিন সন্ধ্যাবেলা রবি বাড়ি ফিরে এসে সুপ্রিয়া দেবীকে বলে, মা, আজকে একটা খুশির খবর আছে। আমি আমার বন্ধুর কোম্পানিতে সুপারভাইজারের চাকরি পেয়ে গেছি, আর সেখানে আমাদের ফ্ল্যাটও দিচ্ছে। আরে বাহ, এ তো খুবই আনন্দের কথা। যাক, এবার তাহলে আমরা একটু সুখের মুখ দেখতে পাবো, আর বৌমাকেও এত আর কষ্ট করতে হবে না, আর আমাদের বাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। মা, টুম্পা, তোমরা ওখানে গিয়ে থাকবে তো? আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তোমরা এমনিতেই অনেক কষ্ট করেছো। উপরওয়ালার আশীর্বাদে আমাদের পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। আজ আমি অনেক খুশি। আমার ছেলে নিজের আর নিজের পরিবারের দায়িত্ব নিতে শিখে গেছে। এতদিন পর ও রোজগারই হয়েছে। আশীর্বাদ করি যেন সারা জীবন এই আনন্দ তোরা উপভোগ করতে পারিস। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই টুম্পার একটি ছেলে হয় এবং তাদের বাড়িতে আনন্দের জোয়ার উঠে আসে। রবি ছেলের অন্নপ্রাশনে বড় করে অনুষ্ঠান করে ও তার বোনেদেরও খবর দেয়। অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে রুমা ও ঝুমা সেদিন তাদের বাড়িতে আসে। সুপ্রিয়া দেবীকে দেখে তারা বলে, মা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? কতদিন পর তোমাকে দেখলাম। আমি খুবই ভালো আছি মা। তোরা তো আমার একবারও খোঁজ নিলি না। বাবার সম্পত্তি দেখে বাবা সাইডেই হয়ে গেলি। তবে এ নিয়ে আমার কোনো দুঃক্ষেপ বা আক্ষেপ কিছুই নেই। আমার ছেলে বৌমা আমাকে অনেক সুখে রেখেছে। ঈশ্বরের কৃপায় এখানে আমার কোনো কিছুরই অভাব নেই। আমি আগের থেকে অনেক ভালো আর শান্তিতে আছি। দাদা তো দেখছি অনেক বড় লোক হয়ে গেছে। ছেলের অন্নপ্রাশনে এত বড় অনুষ্ঠান করেছে, এত লোক নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, আমার ছেলে সত্যি অনেক বড় লোক হয়ে গেছে। আমরা একসময় যা হারিয়েছি তার ডবল ফিরে পেয়েছি। উপরওয়ালা আমাদেরকে অনেক দিয়েছেন। তা তোদের কি খবর? তোরা কেমন আছিস? আমরা ঠিকঠাকই আছি মা, তবে বাবা অনেক বদলে গেছে। এখন আর ও বাড়িতে আমাদের প্রবেশ করার কোনো অধিকারই নেই। এমনকি বাবা আমাদের ফোনও ধরে না।
সে কি, তোদের বাবা তো তোদের খুব আপন ছিল, সে তোদের আদর্শ ছিল, তোরা তার জন্য আমাকে পর করে দিলি, আর সে তোদের সাথেই এমন করলো? এমন সময় রবিও সেখানে আসে এবং বলে, এসব কি শুনছি? বাবা তোদের সঙ্গে এরকম করতে পারলো? আর তোদের ফেভারিট পল্লবী আন্টি, সে তাকে কিছু বললো না? সে কি বলবে? সেই তো আসল গন্ডগোলের মূল। সে আমাদের অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কত কি শুনিয়েছে জানো? আমরা নাকি বাবার সম্পত্তির লোভে সেখানে গিয়েছিলাম। এবার তো বুঝতে পেরেছিস তোরা কত ভুল ছিলিস। তোরা মাকে সঙ্গে না নিয়ে ওই লোভী মহিলাকে বেশি ভরসা করতিস। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছিস তো যে কত বড় ভুল কাজ করেছিস। হ্যাঁ দাদা, আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি। আমরা আমাদের মাকে অনেক অপমান করেছি। আমাদের মায়ের সরলতাকে আমরা ব্যাকডেটেড বলেছি। আমরা খুব লজ্জিত দাদা। আমরা যা অন্যায় করেছি মায়ের প্রতি, তার কোনো ক্ষমাই হয় না। আমরা পাপিষ্ঠ। উপরওয়ালা আমাদেরকে এই ভুলের জন্য কখনোই ক্ষমা করবেন না। মা, তুমি যদি পারো তাহলে তোমার এই কুসন্তানদেরকে ক্ষমা করে দিও। এরপর রুমাল ঝুমা তাদের মায়ের কাছে বসে বসে কাঁদতে থাকে। তাদের অনুতপ্ত দেখে সুপ্রিয়া দেবী তাদের মাথায় হাত রাখেন। এমন সময় টুম্পা সেখানে আসে এবং বলে, আরে দিদি, তোমরা এসেছো? আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরাই বাবুকে কোলে নিয়ে থাকো, মা বাবুর মুখে ভাত দেবেন। টুম্পার কথা শুনে তারা কাঁদতে কাঁদতে তার কাছে আসে এবং তার কোল থেকে ছেলেটিকে নিয়ে বলে, বৌদি, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক উল্টোপাল্টা করে কথাও বলেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না। আমরা আমাদের পুরানো কথা ভেবে খুব লজ্জা পাই, খুব খারাপ লাগে আমাদের। আরে দিদি, এভাবে বলছো কেন? যা হওয়ার হয়ে গেছে। তোমরা যখন সবকিছুই ভুলে গেছো তখন আমারও তোমাদের প্রতি আর কোনো অভিমান নেই। এবার চলো অনুষ্ঠান শুরু করা যাক, অনেক দেরি হয়ে গেছে যে। এভাবেই সেদিন ধুমধাম করে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অন্যদিকে অতনুবাবু তার কর্মফল ভোগ করতে শুরু করে। পল্লবী অতনুবাবুকে বুঝিয়ে সুঝিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। সম্পত্তি পাওয়ার পর সে আর অতনুবাবুকে কোনোই গুরুত্ব দেয় না। নিজের ইচ্ছা মতো বাইরে যেত এবং বাড়ি ফিরত। একদিন অতনুবাবু খুবই অসুস্থ ছিলেন। এমন সময় পল্লবী সেজেগুজে বাইরে বের হচ্ছিল। তাকে দেখে অতনুবাবু বলেন, এই কি, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না আমি অসুস্থ? তুমি আমাকে এখানে এইরকম ভাবে ফেলে রেখে চলে যাচ্ছ? ওফ, আমি কোথাও ফেলে যাচ্ছি না। আমার এক ফ্রেন্ডের বার্থডে আছে, তাই আমি বার্থডে পার্টিতে যাচ্ছি। মাত্র 2-1 ঘন্টার ব্যাপার। এইটুকু সময় নিশ্চয়ই তুমি মারা যাবে না? তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আমার শরীর এত অসুস্থ, তা সত্ত্বেও তুমি বার্থডে পার্টিতে এনজয় করার জন্য চলে যাবে? এই চুপ করো তো, তোমার বয়স হয়েছে, শরীর অসুস্থ হবেই। তাহলে কি আমি প্রত্যেকদিন তোমার মুখের কাছে বসে থাকবো? আমার লাইফের সব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু তোমার জন্য ত্যাগ করে দিতে হবে? আমি তোমাকে চিনতে ভুল করেছি পল্লবী। সুপ্রিয়া আমাকে বারবারই বলতো তুমি আমাকে নয় আমার টাকাকে ভালোবাসো। টাকার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। আজ আমার থেকে সবকিছু নিয়ে তুমি আমাকে নিঃস্ব করে পড়ে ছেড়েছো। ও বাবা, এখন তাহলে তোমার প্রিয়তম স্ত্রীর কথা মনে পড়েছে? তা সে যখন তোমার এতই প্রিয়, তাহলে তার কাছে গিয়ে থাকতে পারো তো। এভাবে আমার কাঁধে ঝুলে আছো কেন? তুমি গেলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস পাই। চুপ করো, একদম অভদ্র মেয়ে কোথাকার। তোমার জন্যই আমি তাকে আজ ছেড়ে দিয়েছি। আজ আমি জানি না কি মুখ নিয়ে তার কাছে যাব। তবে তুমি একটা কথা ভালোভাবে মনে করে রেখো, তুমি এইভাবে মানুষকে ঠকিয়ে সবকিছু নিয়ে কোনোদিনই সুখী হতে পারবে না। এই কথা শোনার পর পল্লবী রেগে গিয়ে জোরে দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে তার বন্ধুদের সঙ্গে লেট নাইট পর্যন্ত পার্টি করে। এদিকে অতনুবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কোনো রকম ভাবে উঠে একটি কাগজ ও কলম নেন এবং তাতে একটি নোট লিখে সেটিকে তার বালিশের তলায় রাখেন। কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি মারা যান। রাতে বাড়ি ফিরে এসে সবকিছু দেখে পল্লবী ভয় পেয়ে যায় এবং সেই বাড়ি থেকে বেরিয়ে একটি বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। পরের দিন সকালবেলা পুলিশ সেখানে এসে হাজির হয় এবং বাড়ির তদন্ত চালায়। পুলিশ বালিশের তলা থেকে সেই নোটটি নেয়, যাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার দ্বিতীয় স্ত্রী পল্লবী দায়ী। সে আমাকে ঠকিয়ে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আমার এই সম্পত্তির উপর কেবলমাত্র আমার প্রথম স্ত্রী সুপ্রিয়ার অধিকার আছে। পুলিশ এই নোটটি পেয়ে পল্লবীর খোঁজ লাগায় এবং তাকে তার বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে জেলে বন্দি করে। এভাবেই পল্লবী তার লোভের শাস্তি পায়। অন্যদিকে সুপ্রিয়া দেবী এবং তার সন্তানরা আবার সবকিছু ফিরে পায়।